নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বস্টন ট্রিপের পর্ব 1 এবং পর্ব 2 আগেই আপনাদের দেখিয়েছি। আজকে শনিবার সকাল, আমরা আজকে রোড আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। তার আগে ময়ূক এবং শেলি আমাদেরকে তাদের বাড়িতে ব্রেকফাস্টের জন্য আহ্বান জানিয়েছে। তো চলুন আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই এবং রোড আইল্যান্ডে গিয়ে কোথায় কি যাব তার ডিটেলস বিস্তারিতভাবে আপনাদের জানাবো। Overall nice. Yeah, you were saying there were some crashes. Yeah. Okay. Yeah, Mayuk is preparing breakfast for us. Oh, just Mayuk some and noodles and Shelly. cheese. Shelly and Mayuk as late. Oh, what is this one? Can you tell? That's raspberry bear claw. Okay. And then this is a turnover, apple turnover. This one? Okay. And then that one is Apricot raisin. Apricot raisin, this one. Okay. And this is we have maple juice. maple juice. New England thing, but this is from Costco. So That doesn't matter. প্রাতরাশ শেষ, আমরা যাত্রা শুরু করলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে রোড আইল্যান্ড যেতে 1.5 ঘন্টা মতো লাগবে। রোড আইল্যান্ড হলো ম্যাসাচুসেটসের ঠিক পাশের রাজ্য, আটলান্টিকের একদম ধারে অবস্থিত একটা জায়গা। তো আমরা রোড আইল্যান্ডের নিউপোর্ট বলে একটি জায়গায় আজকে যাচ্ছি। সেখানে বহু প্রাচীন 1800 এবং 1700 সালে তৈরি বেশ কয়েকটি প্রাসাদ বা ক্যাসেল বলা চলে আছে, সেগুলো দেখতেই মূলত আজকে আমরা যাচ্ছি। আকাশ মানে অনেকটাই পরিষ্কার। কালকে আসার সময় যেরকম আমরা একটা বিচ্ছিরি রকমের বৃষ্টি ভেজা সারাদিন একটা দিন পেয়েছিলাম, তার থেকে অনেকটাই ভালো বলা চলে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, রোড আইল্যান্ডে গিয়ে মনে হচ্ছে বৃষ্টি হবে, দেখা যাক। তাও কিন্তু চারিদিকে কি সুন্দর একটা রাস্তা দেখুন, পাহাড় জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি। রোড আইল্যান্ড জায়গাটা খুবই ছোট্ট একটা রাজ্য এবং খুব কম লোকেরই বাস সেখানে। রোড আইল্যান্ডে আশ্চর্যজনক স্থাপত্যের কথা ভাবলে নিউপোর্টের যে ম্যানশনগুলির কথা বলছিলাম, এগুলো খুবই উল্লেখযোগ্য। মানে আমি অনেক বন্ধু বান্ধবদের সাথেও কথা বলেছি, এ রাজ্যে ছড়িয়ে থাকা বহু প্রাচীন এই ম্যানশনগুলোর কথা অনেকেই জানেন না। ম্যানশনগুলো পুরোটাই রোমান ও ইউরোপীয় সভ্যতার ছোঁয়া ধরে রেখেছে, যা অত্যন্ত চিত্তাকর্ষক। দেখুন ওই দূরে উইন্ডমিল দেখা যাচ্ছে। আমরা রোড আইল্যান্ডের চারদিক দিয়েই গাড়ি নিয়ে ছুটছি, যখন দেখছি প্রচুর উইন্ডমিল রয়েছে। এই দেখুন জিপিএসে আমরা যে রাস্তা ধরে যাচ্ছি দেখাচ্ছে ডান দিকে আটলান্টিক, আর ম্যানশনটা আমরা ম্যানশন যেগুলো 2-3টে যেগুলো যেতে পারবো দেখি, সেগুলো একদমই আটলান্টিকের সামনেই অবস্থিত। আমরা নিউপোর্ট পৌঁছে গেলাম। 1639 সালের শহর, বহু প্রাচীন একটি শহর, এবং আমেরিকার দাস প্রথার যখন খুব প্রচলন ছিল সেই সময় এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে ট্রায়াঙ্গেল ট্রেড চলতো, কিছু জিনিসের বিনিময়ে স্লেভদের ধরে আনা হতো। নিউপোর্টে মোট 7টা না 8টা ম্যানশন আছে, তার মধ্যে আমরা 3টে আজকে ঘোরার পরিকল্পনা করেছি। একটা সামার পাস পাওয়া যায়, জন পিছু $42 করে নেয়, যেটা আপনারা 3টে ম্যানশন ঘুরতে পারবেন। আমরা এখন যাচ্ছি দ্য ব্রেকার্স নামক একটি ম্যানশনে। ব্রেকার্সের মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে আছি, গাড়িটা কিছু দূরে পার্কিং করেছি। দেখুন বলছিলাম এখানে বৃষ্টির একটা হালকা সম্ভাবনা আছে, লোকজনের মাথায় ছাতা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই ম্যানশনটা প্রত্যেক দিন 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট II নামক একটি ধনী ব্যবসাদার এই প্যালেসটা নির্মাণ করেছিল 1893 সালে। এই ভ্যান্ডারবিল্ট পরিবারটি ছিল ডাচ বংশোদ্ভূত। 1800 শতক থেকে 20 শতকের মাঝামাঝি পর্যন্ত আমেরিকার অর্থনীতিতে এই ভ্যান্ডারবিল্ট পরিবারের বেশ একটা বড় প্রভাব ছিল। আমরা মূল ফটকের ভেতর দিয়ে এগিয়ে চলেছি। This is the cafe?
Yes, cafe, restrooms, and ticket buying. Is cameras allowed inside? I think so, Okay. just no flash. Okay, that's. দ্য ব্রেকার্স ম্যানশনটি মোট 14 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই অট্টালিকাটিতে মোট 70টি কক্ষ আছে। এই পুরো অট্টালিকাটা পরিক্রমণ করার পর আমরা এর ঠিক পিছন দিকে যাব, যেখানে আটলান্টিক মহাসাগরের দ্য ইস্টার্ন বে অবস্থিত। এই দেখুন, এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম এবং এই লম্বা রাস্তাটা ধরে হেঁটে এলাম। এবার আমরা ঠিক এর ডান দিক দিয়ে দ্য ব্রেকার্সের মূল যে এন্ট্রান্স সেখানে প্রবেশ করব। আমরা ভিতরে গিয়ে আরেকবার জেনে নেবো যে ক্যামেরার ব্যবহার করা যাবে কিনা। আশা করি মোবাইল ব্যবহার করতে দেবে। ভিতরে ফ্ল্যাশ ইউজ করা যাবে না, সামনেই আমাদের জানিয়ে দিল। এখন আমরা যেটা দেখছি প্রথমেই দ্য গ্রেট হল। এটা হলো এই ভবনের সবচেয়ে বড় কক্ষ, যা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় 50 ফুট। চারিদিকে দেখুন বড় বড় দরজা দেখা যাচ্ছে, যেগুলো খুললে সামনেই আটলান্টিক সাগর, এবং তার সাথে সিলিংটি দেখুন অদ্ভুত সুন্দর আকাশের মতো করে আঁকা হয়েছে, যেন মনে হচ্ছে উন্মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে আছি। এই হলো কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্টের প্রতিকৃতি। আমরা এবার এগিয়ে যাচ্ছি ডাইনিং রুমের দিকে। ডাইনিং রুমের ঠিক বাঁ দিকে হচ্ছে এই দেখুন ব্রেকফাস্ট রুম, যেটা বর্তমানে ভিজিটারদের জন্য বন্ধ রাখা রয়েছে। কি অপূর্ব সুন্দর কাজগুলো দেখুন সিলিং এর। আমার তো দারুণ লাগছে দেখে। আমরা কোনো গাইডেড ট্যুর এখানে নিইনি, কিন্তু একটা আমাদেরকে মানে ইলেকট্রনিক্স মোবাইলে অ্যাপ দিয়েছে, সেটাতে শুনছি এবং আপনাদেরকেও সেটা শোনাচ্ছি সঙ্গে সঙ্গে। এই যে ওপরে সিলিংয়ে দেখুন যে ছবিটা আঁকা রয়েছে, এটা দেবী অরোরার চিত্র। এটা মনে হয় ভোরের মানে প্রভাতের সূচনা ঘটাচ্ছে এই ছবিটি। ভ্যান্ডারবিল্টের পুরো পরিবার এখানে বসে ডিনার করত। এবং এই যে দেখুন চারিদিকে মোট 12টি থাম আছে। এগুলি ইটালি থেকে আনা রোজ কালার্ড মার্বেল স্টোন। অদ্ভুত সুন্দর লাগছে ঘরটা। (1893) সাল থেকেই এই বাড়িটিতে গ্যাস এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করা ছিল। এই দেখুন চারিদিকে কত বড় বড় ঝাড় রয়েছে, সেগুলিকে তখন জ্বালানো হতো। এবার আমরা প্রবেশ করলাম বিলিয়ার্ড রুমে। ভ্যান্ডারবিল্টের গেম রুম ছিল। এই মাঝখানে দেখুন একটা বিলিয়ার্ডের বোর্ডও রয়েছে, আরও নানান খেলার সামগ্রী রয়েছে। এই ম্যানশনটির মোট 5টা ফ্লোর আছে। তার মধ্যে আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিচেন। এর ঠিক ওপরে আরেকটা তলায় আমরা যাব কিছুক্ষণের মধ্যে। তারও ওপরে যে দুটো ফ্লোর আছে সেগুলোতে সাধারণ মানুষকে উঠতে দেয় না। আমরা এখন দেখুন এই বিলিয়ার্ড রুমের ঠিক পাশেই যে জানলাটা রয়েছে সেটা দিয়ে বাইরের ফার্স্ট ফ্লোরের লনটা দেখা যাচ্ছে। সিলিংটিতে দেখুন কি সুন্দর কাজ করা রয়েছে। ভ্যান্ডারবিল্ট 1885 সালে এই ব্রেকার্সের পুরো জায়গাটি কেনেন $13 মিলিয়ন ব্যয় করে, এবং $7 মিলিয়ন খরচ করে 1893 সালে এই অট্টালিকাটির নির্মাণ কাজ শুরু হয়, যার এখনকার আনুমানিক মূল্য $150 মিলিয়ন। দূর দূর থেকে এই প্রাসাদটি দেখতে প্রায় বছরে 3 লক্ষ দর্শনার্থী আসে।
এবার আমরা প্রবেশ করছি দ্য মর্নিং রুমে। এই ঘরটি পূর্বমুখী, আর সূর্য ওঠা থেকে শুরু করে দিনের নানা কাজে পরিবারের সকলে এই ঘরটি ব্যবহার করত। কি সুন্দর অদ্ভুত সাজানো ঘরটা দেখুন, আমার দারুণ দেখতে লাগছে। এখানে গাইডেড ট্যুরে যা বলছে, ঘরে সজ্জিত সমস্ত কাঠের কাজ এবং আসবাবপত্রগুলি ফ্রান্সে তৈরি করা হয়, যেগুলি পরে জাহাজে করে এখানে আনা হয়। এবার আমরা প্রবেশ করছি মিউজিক রুমে। এই কক্ষটি মূলত আবৃত্তি, গান ও নৃত্যের জন্য ভ্যান্ডারবিল্টের পরিবার ব্যবহার করত। দেয়ালে দেখুন কি অপূর্ব সুন্দর সোনা ও রূপোর কাজ করা আছে। কাজগুলো দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এবং এই সিলিংয়ে দেখুন যে উপবৃত্তাকার এই আকৃতিটি রয়েছে, এটা মূলত ফ্রান্সের শিলালিপি বহন করে। এখানে যে পিয়ানো দুটি রয়েছে, ভ্যান্ডারবিল্ট এবং তার স্ত্রী খুবই ভালো পিয়ানো বাদক ছিলেন। এবার আমরা যাচ্ছি ভ্যান্ডারবিল্ট পরিবারের লাইব্রেরি রুমে। এই দেয়ালের কোণে যে মূর্তিটি রাখা রয়েছে, এটা ভ্যান্ডারবিল্টের জ্যেষ্ঠ পুত্র উইলিয়াম হেনরির, যিনি 21 বছর বয়সে টাইফয়েড রোগে মারা যান। ফার্স্ট ফ্লোরের প্রায় সব কক্ষগুলোই আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ফ্লোরে উঠে দেখি কি কি দেখার আছে। দোতলা থেকে দ্য গ্রেট হলের দৃশ্য। দোতলায় উঠেই প্রথমেই বাঁদিকে যে ঘরটায় আমরা প্রবেশ করছি, এটা হলো ভ্যান্ডারবিল্টের সপ্তম এবং কনিষ্ঠ কন্যা সেচিনির ঘর, যিনি তার পিতার মৃত্যুর পর দ্য ব্রেকার্স সহ আরও অন্যান্য সম্পত্তির উত্তরাধিকারী হন এবং 1948 সালে তিনি $1 প্রতি বছর ভাড়ার বিনিময়ে এই ম্যানশনটি নিউপোর্ট সংরক্ষণ সোসাইটির হাতে তুলে দেন। সেচিনির ঘরেরই লাগোয়া এটা তার বাথরুম। এবং এর ডান দিকে দেখুন কি অপূর্ব ভিউ। আমরা
যে গেটটা দিয়ে প্রবেশ করলাম, একদম বাইরের গেটটা, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। অত্যন্ত সুন্দর দৃশ্য। যে ব্যক্তিকে নিয়ে ভিডিওর প্রায় অধিকাংশটাই আলোচনা করলাম, এই সেই মিস্টার ভ্যান্ডারবিল্টের শয়নকক্ষ। শোবার ঘরের ঠিক পাশেই রয়েছে লন্ড্রি রুম এবং তার সাথে লাগোয়া অ্যাটাচড বাথ। 1800 সালের বাড়িতেও ছিল তখনকার দিনে হট, কোল্ড এবং সল্ট ওয়াটারের টাব। এখন দেখছেন মিসেস ভ্যান্ডারবিল্টসের বেডরুম। এটি ভ্যান্ডারবিল্টের চতুর্থ কন্যার বেডরুম। আহা, কি অপূর্ব জায়গা! এই জায়গাটাকে বলছে ওরা দ্য আপার লজিয়া। এটা পূর্ব দিক এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা ওই দূরে আটলান্টিক ওশেন। পূর্ব দিকে মুখ করে আটলান্টিক। অদ্ভুত সুন্দর। এখন আমরা যে জায়গাটা দেখছি সেটা হলো দ্য গ্যালারি রুম। এখানে বিভিন্ন ধরনের পোর্ট্রেট রাখা রয়েছে, খুবই সুন্দর করে সাজানো জায়গাটি। এবং নিচে এই যে পোর্ট্রেটটা দেখতে পাচ্ছেন, ওটা মিসেস ভ্যান্ডারবিল্টের পোর্ট্রেট। আমরা এবার এই সিঁড়িটা ধরে বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরে চলে যাব। এটাকে সার্ভেন্টসের স্টেয়ারকেস বলছে। বাড়ির চাকর এবং আরো অন্যান্য যে বাড়িতে লোকেরা কাজ করতো, তারা এই স্টেয়ারকেসটা ধরে একদম রান্নাঘরে চলে যেত। এই বলেছি যে থার্ড এবং ফোর্থ ফ্লোরে সাধারণ মানুষকে উঠতে দেয় না। এই দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে এই থার্ড এবং ফোর্থ ফ্লোরে বাড়ির কর্মচারী এবং অন্যান্য লোকেদের থাকার জায়গা ছিল। আমরা এখন প্যান্ট্রি রুমে এসে গেছি। 2 তলা জুড়ে এই রুমটি, যেখানে কাঁচ, রূপো এবং পেতলের প্রচুর বাসন রয়েছে। ওদিকে দেখুন, ওপরেও কত দেখা যাচ্ছে। ভাবতে পারছেন কত বড় একটা প্যান্ট্রি রুম? এত পুরনো দিনের বাড়ি হলেও আধুনিক সমস্ত ব্যবস্থা রয়েছে। এটা দেখুন, এখানে এটা একটা বেল সিস্টেম করা রয়েছে। এটা ব্যবহার করে ভ্যান্ডারবিল্টের পরিবারের লোকজনেরা প্যান্ট্রিতে খাবার অর্ডার করতেন। ভাবা যায়? এই রান্নাঘরটি ব্রেকার্সের মূল যে ম্যানশনটা রয়েছে সেটা থেকে আলাদা করা আছে, যাতে বাড়ির মূল অংশে আগুন এবং রান্নার গন্ধ না যায়। ঘুরতে ঘুরতে কোথা দিয়ে যে 2 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। আমরা এখন একটা ছোট্ট গিফট শপ রয়েছে এই ব্রেকার্সেরই ঠিক নিচে, সেটা একটু ঘুরে দেখছি। যদি কোনো মেমেন্টো কিংবা সুভেনুর পাই
এটা একটা কিনে রাখবো স্মৃতি হিসেবে। আমার সাবস্ক্রাইবার লিস্টে বেশ কিছু বন্ধু আছে যারা বাংলা বোঝে না বা বলতে পারে না, তাই তারা আমাকে অনুরোধ জানিয়েছিল সাবটাইটেল অ্যাড করার জন্য। তাই আপনাদের জানিয়ে রাখি, সাবটাইটেলটা অবশ্যই এনেবল করবেন। রংটা খুব সুন্দর, এটা হাওয়াইয়ান জবা। এই ডান দিকে যে কটেজটা রয়েছে এটা বাচ্চাদের প্লে হাউস, ওই খেলার ঘর ছিল আর কি। বাড়ির দোতলা থেকে আপার লজিয়া থেকে আমরা যে আটলান্টিক এবং বিস্তীর্ণ বাগানটা দেখছিলাম সেই দিকেই আমরা এখন যাচ্ছি। এটা বাড়ির পূর্ব দিক। আটলান্টিকের ঢেউ সমানে এর পাড়ে এসে আছড়ে পড়ছে, তার থেকে এই বাড়িটির নাম দ্য ব্রেকার্স। ত্রিপন্নাই বাড়ি ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছে। ওই দেখুন দূরে বসে আছে রকে। আমার তো মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যাই। কি শান্ত স্নিগ্ধ একটা জায়গা, সামনে সমুদ্র, তার পিছনে বিশাল আকার একটি প্রাসাদ। মন চাইছে না, তবুও আমাদের এবার যেতে হবে। পরের প্যালেসে যাব এবার আমরা। আকাশও কালো হয়ে রয়েছে পুরো, দেখুন ওপরে একদম মেঘ কালো, ঘনিয়ে আসছে বৃষ্টি। তাই আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ব। গেটের কাছে আস্তে আস্তেই এক পশলা বেশ মুষলধারে বৃষ্টি হলো, তাই আমরা একটু আটকে পড়েছিলাম। গাড়ির কাছ অবধি হাঁটতে হাঁটতে যাওয়ার পথে আপনাদের একটা কথা অবশ্যই বলে রাখা দরকার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা গাড়ি নিয়ে নিয়েছি, এবার আমরা দ্য ব্রেকার্স থেকে কিছু দূরেই দ্য এলমস নামক আর একটা ম্যানশন আছে, সেখানে যাচ্ছি। দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আমরা কিছু দিনের মধ্যেই আসছি সেই ভিডিওটি নিয়ে। দ্য এলমসের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।